কী অবস্থা সবার? দেখো আজকে আমরা পড়ব কি পরমাণুর মডেল। পরমাণুর মডেলের আগে আমরা যে থমসন পরমাণুর মডেল আর রাদারফোর্ড পরমাণুর মডেল এই দুইটা আমরা দেখছি। তো আজকে আমরা দেখব যে বোর পরমাণু মডেল। ঠিক আছে, তো ওই দুইটার যা যা সীমাবদ্ধতা ছিল বোর পরমাণু মডেল অনেকাংশে কি কাটা উঠতে পারছে, বাট তারও কিছু সীমাবদ্ধতা আছে, ওগুলো আমরা দেখব। আসলে অ্যাকুরেটভাবে তো কেউ এগুলোই করতে পারবে না। তো এখন দেখো, তো বোর পরমাণু মডেল দিছে যে রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে অনেক কিছু মিল রেখে দিছে, বাট তার যেই ত্রুটিগুলো ছিল বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিগুলো কি একটু একটু কাটায় উঠছে। যেমন রাদারফোর্ড পরমাণু মডেলের তিনটা প্রধান ত্রুটি কী ছিল, যে ম্যাক্সওয়েলের তথ্যভিত্তিক ত্রুটি। যেমন রাদারফোর্ড বলছিল যে যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন যেহেতু চার্জযুক্ত বস্তু কণা একভাবে ঘুরতেছে, কিন্তু ম্যাক্সওয়েল বলে যে না, যদি কোনো একটা চার্জযুক্ত বস্তু কণা যদি কোনো কিছুকে কেন্দ্র করে এভাবে ঘুরে, তাহলে তার কক্ষপথ আস্তে আস্তে ছোটো হয়ে আসবে এবং বস্তুটা কি একবারে কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে একদম তলিয়ে যাবে। কিন্তু বাস্তবে তেমন হয় না। তো এই ম্যাক্সওয়েল কী করে, ওই রাদারফোর্ডের ওই ত্রুটিটা ওটা দেখায় দেয়। আচ্ছা, তো এইটা বিজ্ঞানী বোর্ড যেটা আছে সে এইটার একটা ব্যাখ্যা দেয় যে কেন যে ইলেকট্রন চার্জ বিশিষ্ট হওয়ার পরেও সে নিউক্লিয়াসের মধ্যে তলায় যায় না, সে স্থির কক্ষপথেই ঘুরতে থাকে। এই ব্যাখ্যাটা বিজ্ঞানী বোর্ড দিতে পারে। তো আর এই 2 নম্বর যেই ত্রুটিটা আছে যে কক্ষপথের আকার সংক্রান্ত ত্রুটি। ঠিক আছে, একটা কক্ষপথের আকার কীরকম হবে, তো এইটাও বিজ্ঞানী বোর দেয়। ঠিক আছে, এইটারও ব্যাখ্যা সে দিতে পারে যে আকার কতগুলো, আকার কীরকম হবে, এটা মোটামুটি সে ব্যাখ্যা দিতে পারে। তারপর আসে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী। এটা রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারে না, কিন্তু বিজ্ঞানী বোর এইটাও কি একটা ব্যাখ্যা দিছে যে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী, এটার একটা মোটামুটি ব্যাখ্যা সে দিছে। তো আসলে বোর পরমাণু মডেলের সে 3টা প্রস্তাবনা দিছে, মানে সে পরীক্ষা করে সে 3টা প্রস্তাবনা দিছে। একটা হলো ইলেকট্রন সমূহের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। ঠিক আছে, এই প্রথম মানে স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, সেটা বলে যে প্রত্যেকটা ইলেকট্রন একটা স্থির কক্ষপথকে কেন্দ্র করে ঘুরবে। ঠিক আছে, এই কক্ষপথটার নাম অরবিট বা শেল বা শক্তি স্তর এইটা। ঠিক আছে, তার মানে একটা ইলেকট্রন সবসময় একটা স্থির কক্ষপথে ঘুরবে সবসময়, এটা সে বলে। তো এই কক্ষপথ সম্পর্কে সে একটা ধারণা দিল। তারপর ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত উপস্থাপনা। দেখো, একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথকে কেন্দ্র করে ঘুরবে তখন তার কিন্তু একটা কৌণিক ভরবেগ থাকবে। আমরা তো জানি যে কোনো একটা বস্তুর যদি বেগ থাকে আর তার যদি ভর থাকে, তার মানে ভর আর বেগের গুণফল কি ভরবেগ। তার মানে কোনো একটা গতিশীল বস্তু যার বেগ আছে এবং কি যার ভর আছে তার তো ভরবেগ থাকবেই। কিন্তু ইলেকট্রন যেহেতু কি এরকম ঘুরতে থাকে কৌণিক বেগ, তো এর বেগটা যেহেতু কি এরকম করে ঘুরতেছে, তার মানে এর বেগটা কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ আর যে ভর, এই দুইটার গুণফল কি কৌণিক ভরবেগ। তাহলে এই কৌণিক ভরবেগ সম্পর্কিত এই একটা তথ্য কি বিজ্ঞানী বোর্ড দিতে পারে। ঠিক আছে, তাহলে শক্তির শোষণ আর বিকিরণ ও বর্ণালী সম্পর্কিত প্রস্তাবনা। তো শক্তির শোষণ আর বিকিরণ সম্পর্কে এটাও সে একটা প্রস্তাবনা দেয়। তো আমরা চলো এটা দেখি। তো আমরা দেখলাম যে সেই ত্রুটিগুলোটা কি একটু সমাধান করতেছে আর তার সেই 3টা প্রস্তাবনা দেয়। তাহলে আমরা দেখো প্রথম প্রস্তাবনাটা দেখি। তো প্রথম প্রস্তাবনা যেটা আছে এটা হলো শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। ঠিক আছে, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা এইটাতে বলছে যে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কি একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই কক্ষপথগুলোকে স্থির কক্ষপথ বা অরবিট বা শেল বলে। ঠিক আছে, যেমন এটা একটা নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথ কতগুলো কি স্থির কক্ষপথকে অবস্থান করে ইলেকট্রনগুলো ঘুরে। ইলেকট্রনগুলো এই স্থির কক্ষপথেই থাকবে। ঠিক আছে, এলারে আবর্তন করে সে ঘুরবে। এইটা হলো এটা। তো এই ক্ষেত্রে যে প্রথম শক্তি স্তর আছে এইটা যেটা আছে এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে এটা হলো প্রথম শক্তি স্তর। তাহলে এই ক্ষেত্রে এন ইকুয়াল কি 1। ঠিক আছে, এইটাই নর্মালি কে শেল বলে, কে শেল। ঠিক আছে, এটা হলো কে শেল। হ্যাঁ, তারপরে যে 2 নাম্বার যে শক্তি স্তর আছে এই ক্ষেত্রে এন সমান এনের মান কত, এই ক্ষেত্রে হলো এন 2। ঠিক আছে, এটা হলো কি এল শেল। তারপর 3 নাম্বার যেটা আছে এই ক্ষেত্রে এন ইকুয়াল কি 3, তৃতীয় শক্তি স্তর। এই ক্ষেত্রে এম শেল। আর এই যে 4 নাম্বার যেটা আছে এই ক্ষেত্রে এন ইকুয়াল কত 4, এটা হলো এন শেল। ঠিক আছে, এরকম কিন্তু কক্ষপথ অনেক আছে, কিন্তু ইলেকট্রনগুলো কিছু অনুমোদিত কক্ষপথেই ঘুরবে। যে কোনো পরমাণুর মনে রাখবে যে কক্ষপথ অনেক, কিন্তু তার ইলেকট্রন অনেক নেই। তো ইলেকট্রনগুলো ওই প্রথম কক্ষপথ থেকে এরকম করে ঘুরতে থাকবে। ঠিক আছে, যদি তোমারে বলে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কক্ষপথ কত, কক্ষপথ তো এরকম অনেক আছে, কিন্তু শুধু প্রথম কক্ষপথেই একটা ইলেকট্রন থাকে হাইড্রোজেনে। ঠিক আছে, তো এইটাই হলো অনুমোদিত কক্ষপথ, যে কক্ষপথে নর্মালি ইলেকট্রন থাকবে। তো এটা হলো শক্তিস্তর প্রথম প্রস্তাবনা। এটাই শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবনা, যে ইলেকট্রনগুলো নর্মালি একটা শক্তিস্তরকে আবরণ করে। ঠিক আছে,
আচ্ছা, তো 2 নাম্বার যেটা আছে দেখো, কৌণিক ভরবেগ সম্পর্কিত উপস্থাপনা। কৌণিক ভরবেগ সম্পর্কিত উপস্থাপনা এটা কি? প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2 পাই এর পূর্ণ ঘনত্বের সমানুপাতিক। দেখো এই যে এখানে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা যেহেতু একটা বেগ আছে, এই কিন্তু ঘুরতেছে, ঠিক আছে? এখন মনে রাখবে যে এই ইলেকট্রনের যে গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি কিন্তু সেম, ঠিক আছে? যে কোনো একটা কক্ষপথের এই কক্ষপথের গতিশক্তিগুলো কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? শুধু ইলেকট্রনগুলো যেই কক্ষপথে অবস্থান করবে সে ওই কক্ষপথের শক্তিই লাভ করবে। এই কক্ষপথে একটা নির্দিষ্ট শক্তি আছে, তাহলে এই কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে প্রত্যেকটা শক্তি সেম, ঠিক আছে? এই কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে প্রত্যেকটা শক্তি সেম, কারণ কক্ষপথের এই জন্য নির্দিষ্ট শক্তির এই যে দেখো এখানে বলছে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ, নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ, তার মানে এই নিউক্লিয়াসের চারপাশে যেই শক্তি স্তরগুলো আছে এর প্রত্যেকটা শক্তিই নির্দিষ্ট। আর এই শক্তি স্তরের মধ্যে এগুলোই কি ইলেকট্রনগুলো নর্মালি থাকে, আবর্তন করে, বুঝছো? তাহলে এই যে প্রত্যেকটা ইলেকট্রনের যেহেতু একটা বেগ আছে আর এটা যেহেতু ঘুরতেছে তার মানে কৌণিক বেগ, আর এদের তো ভরও আছে, তার মানে এদের কৌণিক ভরবেগও আছে। তো এই কৌণিক ভরবেগটা নির্দিষ্ট, ঠিক আছে? এর ক্ষেত্রে কৌণিক ভরবেগ বের করলাম, এই ইলেকট্রনের ক্ষেত্রে কৌণিক ভরবেগ বের করলাম, দেখলাম যে এর একটা নির্দিষ্ট একটা সূত্র মেনে চলা, প্রত্যেকের কৌণিক ভরবেগ একটা নির্দিষ্ট সূত্র মেনে চলতেছে, ঠিক আছে? তাইলে এই যে যেহেতু কি কৌণিক ভরবেগ, তার মানে ভর ইন্টু কি কৌণিক বেগ হলো ভিআর, ঠিক আছে? এটা হলো কৌণিক বেগ, তার মানে ভর ইন্টু কৌণিক বেগ, এটা হলো তাহলে কৌণিক ভরবেগ হয়ে গেল, ঠিক আছে? কৌণিক ভরবেগ কিনা আমরা এল দিয়ে প্রকাশ করে, তো এটা সমান কি h/2 পাই, ঠিক আছে? নর্মালি সে বলছে দেখো এইটা সমানুপাতিক, তার মানে দেখো এল সমানুপাতিক কি h/2 পাই, তাই তো? সে বলছে এটা সমানুপাতিক, হ্যাঁ এটা সমানুপাতিক, কিন্তু এই যে এল যদি আমি সমানুপাতিক চিহ্ন উঠাই তাহলে একটা সমান চিহ্ন যদি আমি বসাই তাহলে এইটার সাথে আমার একটা ধ্রুব সংখ্যা যোগ করতে হবে, ওইটা হলো n h/2 পাই, ঠিক আছে? যে কোনো সমানুপাতিক চিহ্ন তুমি যদি উঠাই দাও, সমানুপাতিক চিহ্ন উঠাই দেওয়া যদি সমান আর সমানুপাতিক চিহ্ন কিন্তু সমান সেম না, ঠিক আছে? তো সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে তুমি যদি সমান চিহ্ন লেখো তাহলে ওই সংখ্যাটার সাথে তোমার একটা ধ্রুব সংখ্যা যোগ করতে হবে, যেমন n একটা ধ্রুব সংখ্যা। এই যে বলছে না পূর্ণ সংখ্যার গণিতক, এই পূর্ণ সংখ্যাটা হলো n, এর মান নর্মালি কত হবে? n এর মান 1 2 3 এগুলো পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে? আর n এর মানটা হলো কক্ষপথের মান, মনে রাখবা। এখানে কি এখানে n ইকুয়াল কি কক্ষপথ, ঠিক আছে? আর h ইকুয়াল কি জানো? প্লাঙ্কের ধ্রুবক, এই ধ্রুবকের একটা মান আছে কি জানো? 6.626 গুণন 10⁻³ জুল সেকেন্ড, ঠিক আছে? 6.626 গুণন 10⁻³ জুল সেকেন্ড, এটা হলো প্লাঙ্কের ধ্রুবক, এই যে এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক। তাহলে সমান যেহেতু আমি দিলাম, সমান চিহ্ন দিচ্ছি, তার মানে কি একটা n আসবে, ঠিক আছে? যদি সমানুপাতিক চিহ্ন দিই তাহলে এই কৌণিক ভরবেগ h/2 পাইয়ের সমানুপাতিক, এটা এই দুই লাইনে বলছে, ঠিক আছে? তো আমি যদি সমানুপাতিক চিহ্ন ওঠাতে একটা n বসবে, এই যে বলছে যে পূর্ণ সংখ্যার গণিতক, ঠিক আছে? ওইটাই n। তাহলে n হলো কি কক্ষপথ সংখ্যা। সাপোজ তোমার বলছে যে এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা এটা কিন্তু প্রথম কক্ষপথে আছে, তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো, তাহলে কৌণিক ভরবেগ mvr, মনে রাখবা কৌণিক ভরবেগ mvr ইকুয়াল তুমি কি জানো? n/2 পাই, তাই তো? তাহলে mvr এই কৌণিক ভরবেগ সমান n মানে কোন কক্ষপথে আছে? সেই প্রথম কক্ষপথে আছে না, তার মানে n এর মান 1 হবে, মানে কি h/2 পাই, ঠিক আছে? এখানে h এর মান তোমরা জানো যে 6.626 গুণন 10⁻³ জুল পার সেকেন্ড, আর পায়ের মান তো জানোই কি 3.1416, ওইটা বসাই দিলেই তুমি কি এটা পাবা। অ্যান্ড কৌণিক ভরবেগের একক কি এটা দেখো, নর্মালি এই তিনটার একক তুমি যদি বসাই দাও তাহলেই তো হবে, তো এই তিনটার একক তুমি বসাই দাও, তাহলে দেখো কৌণিক ভরবেগ সমান কি mvr, তো এটার একক কী হবে? m এর একক কি? কেজি, ঠিক আছে? বেগের একক কি? মিটার পার সেকেন্ড, আর এর একক কি? মিটার না, তাহলে কি হইল? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। তাহলে কৌণিক ভরবেগ এটা হলো কৌণিক ভরবেগের কি? একক, ঠিক আছে? কৌণিক ভরবেগ একক। এখন তোমার এইচের একক হচ্ছে কি? জুল পার সেকেন্ড, এটা তুমি দেখলা, তাহলে তুমি দেখলে কৌণিক ভরবেগ সম্পর্কে এটাই, ঠিক আছে? mvr সমান কি? n/2 পাই, এটা সবসময় মনে রাখবা, mvr ইকুয়াল n/2 পাই, যেখানে n হলো কি কক্ষপথ সংখ্যা, কত নম্বর কক্ষপথ নাম্বার, ঠিক আছে? আর এই হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা একটু মুখস্থ রাখবা। তাহলে এটা হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত উপস্থাপনা। তাহলে এবার 3 নম্বরে আসো।
তাহলে আচ্ছা 3 নাম্বার যেটা আছে শক্তি শোষণ আর বিকিরণ সম্পর্কিত উপস্থাপনা, কিন্তু তার আগে আমরা একটা এমসিকিউ দেখে দেখো। এখানে বলছে যে বোরনের সর্বশেষ ইলেকট্রনের জন্য রৈখিক ভরবেগ ও কৌণিক ভরবেগ হিসাব করো। বোরনের পারমাণবিক সংখ্যা 5। তোমরা কিন্তু প্রথম থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে মানে হাইড্রোজেন থেকে জিঙ্ক, প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর কিন্তু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? এটা মনে রেখো। তাহলে বোরন যেটা আছে এই প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 3টা না? 1 2 3। তাহলে বোরনের সর্বশেষ ইলেকট্রন মানে 5 নাম্বার যে ইলেকট্রনটা সেটা তো কি 2 নাম্বার কক্ষপথে আছে, তাই না? 1 নাম্বার ইলেকট্রন, 2 নাম্বার ইলেকট্রন, 3 4 5, এটা হলো 5 নাম্বার ইলেকট্রন কিন্তু 2 নাম্বার কক্ষপথে আছে, কারণ 1s2 2s2 2p1 মানে এটা তো 2 নাম্বার কক্ষপথে আছে। তোমরা হয়তো ইলেকট্রন বিজ্ঞান সেভাবে শিখো নাই অনেকেই, যারা এইচএসসি 26 ব্যাচ আসো, তো এটা শিখে যাবা। তার মানে এর 5 নাম্বার ইলেকট্রনটা কিন্তু 2 নাম্বার কক্ষপথেই থাকে, তাই তো? 2 নাম্বার কক্ষপথেই থাকে। অথবা তোমরা যারা এরকম করে শিখছো 2 × 3, তাই না? 2 × 3 মানে 2s স্কোয়ারের সূত্রে যারা শিখছো, 2s সূত্রে যারা শিখছো ওরা দেখবে যে কি 5 নাম্বার ইলেকট্রনটা 2 নাম্বার কক্ষপথে থাকে। তাহলে এই ক্ষেত্রে 5 নাম্বার কক্ষপথে 5 নাম্বার ইলেকট্রনের জন্য এন এর মান কত? 2 নাম্বার কক্ষপথে আছে। তাহলে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল কি n/2π। তুমি আগে এটা জানো, কৌণিক ভরবেগ চাইছে n/2π। তাহলে mvr এটা হলো কি কৌণিক ভরবেগ, এটা সমান n কত এখানে 2 h/2π। তাহলে 2 কাটা, তার মানে কি h/π। তাহলে এর মান তুমি এখানে বসায় দিতে পারো। নর্মালি এমসিকিউর ক্ষেত্রে দেখবা যে ওরা মান বসায় না, ঠিক আছে? এই যে h/π এইভাবেই ওরা চায়, মানগুলো বসায় দেয় না। কিন্তু তুমি যদি মান বসাও তাহলে নর্মালি 6.626 × 10⁻34 বাই কি 3.1416 এটা বসায় মানই করতে পারো। অ্যান্ড এটা কৌণিক ভরবেগ তুমি পাইলা, ঠিক আছে? আরেকটা আছে দেখো রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ, এটা হলো রৈখিক ভরবেগ, রৈখিক, ঠিক আছে? তুমি যদি রৈখিকের সাথে আর গুণ দাও তাহলে কৌণিক পাওয়া যাও। তাহলে কৌণিক কি? এই রৈখিক ভর আর বেগ, ভর আর বেগের গুণফল রৈখিক ভরবেগ, ঠিক আছে? ভর আর বেগের গুণফল রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ কোনটা? যেমন এই একটা বস্তু এই দিক সোজা গতিতে যাইতেছে, ঠিক আছে? একটা বস্তু এম ভরের একটা বস্তু ভি বেগ নিয়ে সোজা যাইতেছে, যেমন সাইকেল চালতেছে, ঠিক আছে? সাইকেলের তো একটা ভর আছে, তো সাইকেল সোজা যাইতেছে, ওই ক্ষেত্রে বস্তুটার কিন্তু রৈখিক ভরবেগ পাওয়া, মানে ভর আর বেগের গুণফল করলে রৈখিক ভরবেগ। কিন্তু একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে ওই ক্ষেত্রে ওর ভরবেগ হয় কৌণিক ভরবেগ। তো ওই ক্ষেত্রেও যে এম ভি আর আর জাস্ট ব্যাসার্ধটা, ঠিক আছে? বৃত্তাকার কক্ষপথে ঘুরে এই সেন্ট্রাল কেন্দ্র থেকে এই যে কক্ষপথের যে দূরত্ব এটা বলে আর ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধটা জাস্ট রৈখিক ভরবেগের সাথে গুণ দেওয়া লাগে, এম আর ভি এর সাথে গুণ দেওয়া লাগে। তাহলে কৌণিক কি? জাস্ট রৈখিক ভরবেগের সাথে আর দিয়ে গুণ করবা এটাই এম ভি আর। তাহলে তোমার এখানে চাইছে কৌণিক ভরবেগ, আমি এম ভি আর পাইলাম, এখন রৈখিক ভরবেগ চাইছে। তাহলে রৈখিক ভরবেগ কি? এম আর ভি, তাই তো? এম আর ভি দেখো এম ভি আর সমান n/2π, ঠিক আছে? এটা তুমি জানতা। তাহলে এম ভি সমান কি? এম ভি সমান কি? আরটা এই পাশে পার হয়ে যাবে না? আরটা এই পাশে তুমি পার করে দেবা না? তাহলে এম ভি সমান কি 2h/2πr, ঠিক আছে? বুঝছো? কারণ এই যে এম ভি আর ইকুয়াল n/2π, জাস্ট আরটারে আমি এখানে পার করে দিছি, আরটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তোমরা জানো এইটার নিচে যেটা থাকে ওটা এই পাশে কোনাকুনি গুণ হয়, বা এইটার নিচে উপরে যেটা থাকে ওটা নিচে কোনাকুনি গুণ, উপরে নিচে গুণ, তোমরা এগুলো জানো কোনাকুনি গুণ। তাহলে এখানে নিচে এটা যেটা আছে ওইটা কি আমি জাস্ট এই পাশে পার করে দিলাম, ঠিক আছে? কোনা গুণ দিয়ে দিলাম, এটা উপরে ছিল এই পাশে এসে নিচে চলে যাবে। তাহলে এটা হলো কি রৈখিক ভরবেগ। তাহলে এটা সমান কি যে 2 আবার কাটা মানে কি h/πr, ওখানে আরটা তোমার দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এইটা হলো রৈখিক ভরবেগ, এটা হলো কি রৈখিক 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 ভরবেগ। রৈখিক ভরবেগরে আমরা পি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? আর কৌণিকটারে আমরা এল দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তো এটা দেখছো, তো দুইটা গেল। এবার আসো 3 নাম্বার যে প্রস্তাবনাটা আছে সেখানে বলছে সেটা শক্তির শোষণ আর বিকিরণ বর্ণালী। দেখো প্রথমত যে আমরা প্রথম যে প্রস্তাবনা সেটাতে দেখছি যে ইলেকট্রন একটা কক্ষপথে ইলেকট্রন নর্মালি অবস্থান করবে, ঠিক আছে? সে কিন্তু ওই কক্ষপথেই সবসময় ঘুরবে। তুমি যদি বাইরে থেকে শক্তি না দাও, সে শক্তি তুমি যদি না দাও তাহলে সে সারা জীবন ওই 1 নাম্বার কক্ষপথেই থাকবে, ঠিক আছে? ওটা হলো স্থির কক্ষপথ, আমরা দেখলাম ওই কক্ষপথেই থাকবে, নির্দিষ্ট শক্তির একটা কক্ষপথেই ঘুরবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি এর শক্তি দাও, বাইরে থেকে শক্তি দিতেছো, তাহলে ইলেকট্রনটা শক্তিটা শোষণ করবে, সে নিজে শক্তিটা খাবে বা শোষণ করবে, শোষণ করে সে উচ্চতর শক্তি স্তরে যাবে। এক্ষেত্রে n = কি 1 না? এক্ষেত্রে n = 2, কারণ এটা দ্বিতীয় কক্ষপথ। তাইলে তুমি যদি তারে শক্তি দাও, এই ইলেকট্রনটার তুমি শক্তি দিতেছো, তাহলে সে শক্তি শোষণ করে কী করবে? এইখানে চলে যাবে, ঠিক আছে? তো এইখানে সে চলে যাবে।
একই কথা তুমি যদি যদি আবার শক্তি বিকিরণ করে মানে শক্তি ছাড়া দেয়, তাহলে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তর আসবে। ঠিক আছে, তার মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে শক্তির যদি শোষণ হয়, শক্তির শোষণ, তাহলে কি হবে? নিম্নতর কক্ষপথ থেকে উচ্চ, নিম্ন কক্ষপথ থেকে কি উচ্চ কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথ, ঠিক আছে, নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে। আর যদি শক্তি তাহলে কি বিকিরণ করে, বিকিরণ তাহলে কি উচ্চ থেকে নিম্ন, ঠিক আছে। এখন একটা দেখো, এই প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যেই পরিমাণ শক্তি শোষণ করে যাবে, সে যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে সেই একই পরিমাণ শক্তি ছেড়ে দেবে। ঠিক আছে, সে যদি 50 জুল শক্তি শোষণ করে 2 নম্বর কক্ষপথে যায়, সে আবার 50 জুল শক্তি ছেড়েই প্রথম কক্ষপথে আসবে। যে পরিমাণ শক্তি শোষণ করে উচ্চতর কক্ষপথে যাবে, সেম পরিমাণে শক্তি সে কি ছেড়ে দেবে বা বিকিরণ করে এই কক্ষপথে আসবে। ঠিক আছে, এখন শক্তি শোষণ করবে কেমনে, তুমি বাইরে থেকে শক্তি দিবা কেমনে, সেটা হলো তুমি নর্মালি জাস্ট এর উপরে আলো ফেলবা। তবে এটা কী আলো? দৃশ্যমান আলো বা অতিবেগুনি আলো বা অবলোহিত আলো। এই আলোগুলো জাস্ট এর উপরে ফেলবা, ইলেকট্রনের উপরে যদি আলো ফেলো, সে কী করে ওই আলোটাই শোষণ করবে, শক্তি হিসেবে শোষণ করে সে উপরে যাবে। ঠিক আছে, তার মানে শক্তি বলতে নর্মালি তার উপরে তুমি যদি আলো ফেলো, তার মানে সে আলো শোষণ করবে, আলোক রশ্মিটার শক্তি শোষণ করে সে নিম্ন কক্ষপথে উচ্চ কক্ষপথে যাবে। আবার ওই ইলেকট্রনটা কি সেম পরিমাণে শক্তি বিকিরণ করেই উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসবে। তো এখন একটা দেখো, এই যে আমি ধরলাম প্রথম কক্ষপথে ইলেকট্রনটার শক্তি কি, প্রথম কক্ষপথে ইলেকট্রনটার শক্তি হলো E1, প্রথম কক্ষপথে ইলেকট্রনটা আছে তার শক্তি E1, আর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি E2। ঠিক আছে, তাইলে একটা শক্তির যদি পার্থক্য করো, এখন দেখো শক্তি যদি আমি পার্থক্য করি, ডেল ই মানে শক্তির পার্থক্য, মানে কি E2 মাইনাস E1, এইটা সমান লেখা যায় কি জানো? এইচ নিউ। ঠিক আছে, এইটা সমান এইচ নিউ লেখা যায়। এখানে নিউটা কি? নিউটা হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক তোমরা যদি কি এটা না বোঝো তাহলে মনে রাখবা 1 সেকেন্ডে স্পন্দন সংখ্যা, 1 সেকেন্ডে স্পন্দন মানে কাঁপাকাঁপি করে না, ওটা স্পন্দন, 1 সেকেন্ডে স্পন্দন। তো কম্পাঙ্ক সমান তোমরা কি দেখলা যে কম্পাঙ্ক সমান নিউকার কি কম্পাঙ্ক কি 1 সেকেন্ডে স্পন্দন সংখ্যা, 1 সেকেন্ডে যতগুলো কাঁপাকাঁপি করবে সেটারে বলে স্পন্দন। ঠিক আছে, 1 সেকেন্ডে যতগুলো কাঁপাকাঁপি বা স্পন্দন করবে সেটারে বলে কম্পাঙ্ক, যেটা নিউ দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, নিউ। এই সেম কম্পাঙ্ক তোমরা এফ দিয়ে প্রকাশ করছিলে ক্লাস 9-10-এ। ঠিক আছে, এফ দিয়ে একটা কম্পাঙ্ক পড়ছো, সেইটা কিন্তু তোমার বায়ু তরঙ্গ বা শব্দ তরঙ্গ ওই ক্ষেত্রে আমরা ইউজ করছো। ওই ক্ষেত্রে তোমরা একটা সূত্র জানো, ভি ইকুয়াল এফ ল্যামডা। ঠিক আছে, এটা একটা সূত্র পড়ছো না, যেখানে ভি হলো কি ওই বেগ, শব্দের বেগ বা বায়ুতে কোনো একটা পদার্থের শব্দের বেগ বা পানিতে কোনো একটা জিনিসের বেগ, আর এফ ইকুয়াল কি কম্পাঙ্ক, আর ল্যামডা ইকুয়াল কি তরঙ্গ দৈর্ঘ্য। এটা তোমরা ক্লাস 9-10-এ জানতা। কিন্তু এটা যদি আমরা আলোর ক্ষেত্রে হিসাব করি, তখন ভি ইকুয়াল কি আলোর বেগ হয়ে যায় সি। আলোর বেগ সি যেহেতু একটা নির্দিষ্ট কত 3 × 10⁸। ঠিক আছে, আলোর বেগ এটা একদম মুখস্থ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হলো আলোর বেগ। তো এটা যেহেতু আমরা বর্ণালী আলোর ক্ষেত্রে আমরা হিসাব করতেছি, এটা যেহেতু আলোর ক্ষেত্রে হিসাব করতেছি, সেই জন্য এক্ষেত্রে ভিটা কি আলোর বেগ সি হয়ে যাবে। ঠিক আছে, আর এই কম্পাঙ্কটা ক্লাস 9-10-এ যে কম্পাঙ্ক পড়ছো, এই কম্পাঙ্ক যেহেতু আলোর ক্ষেত্রে এটা নিউ হয়ে যায়। ঠিক আছে, এফ দিয়ে আর প্রকাশ করবো না, যেহেতু আমরা আলো নিয়ে করতেছি, এটা হলো নিউ, আর ল্যামডাই। তাহলে এখানে নিউ সমান আমরা কি C/λ পাই। তাহলে এই নিউ সমান আমি এখানে কী বসাই দেবো, এই নিউ সমান C/λ আমি বসাই দিতে পারি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা দেখলা, তার মানে কি শক্তির পার্থক্য সমান কি এইচ নিউ সমান কি লেখা যায় C/λ, কারণ নিউ সমান কি নিউ সমান C/λ। ঠিক আছে, এইটা তোমরা দেখলা। এখান থেকে তোমরা কিন্তু এই যে এইচের যে এককটা, এইচ সমান আমরা যেটা জানতাম, এইচ সমান কি 6.626 × 10⁻34 জুল পার সেকেন্ড। এই এককটা কিন্তু তুমি যে কোনো জায়গা থেকে একক পাবা। ঠিক আছে, দেখো এখানে শক্তির একক কিন্তু জুল, তাই না, একক বসা দিতে পারবা। এইচের একক মনে করো তুমি বের করবা। ঠিক আছে, এখানে সি একটা আলোর বেগের একক কি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ল্যামডা কি, ল্যামডা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য একটা মিটার একক হবে, তাহলে এইটা, তাহলে এইচ তুমি এক পাশে আনলা, এই পাশে আনলা, এই কোনাগুনি এগুলো গুণ দিলে, এইচটা তুমি এক পাশে রাখবা, তাহলে এইটারে কোনাগুনি গুণ দিবা কি জুল মিটার। ঠিক আছে, কোনাগুনি গুণ দিলা, আর এইটারে তখন তুমি নিচে আনবা এই পাশে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, জাস্ট এটারে এক পাশে রাখলা, এটারে কোনাগুনি গুণ দিলা, এটার সাথে এটা গুণ হলো, দেন এইটারে আবার এইটা দিয়ে ভাগ দিলা, কোনাগুনি করলা, তাহলে জুল মিটার পার সেকেন্ড। তো এই মিটার কাটা, পরে কি জুল নিচে পার সেকেন্ড আছে, পার সেকেন্ড মানে সেকেন্ডের উপর -1, তো এটা উপরে গেলে কি
এস হয়ে যাবে, তাই না? এটা তোমরা জানো। তার মানে এইচের একক কি? জুল সেকেন্ড। একক কীভাবে বের করতে হয় এইটা নিয়ে তোমাদের হয়তো সমস্যা নাই, থাকলে বইলো, এটা নিয়ে আমরা সমাধান করে দেবো, ঠিক আছে? এককগুলো খুবই ইজি, যে কোনো একটা সূত্র থেকে একক বের করা যায়। তাহলে তার মানে কি শক্তির পার্থক্য সমান এইচ নিউ বাকি এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে? এই যে শক্তির পার্থক্য, এখন মনে রাখবা শক্তি যদি এই উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে, কোনো একটা ইলেকট্রন এই 2 নাম্বার কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলো, তার তো শক্তি বিকিরণ করতে হবে, কারণ 2 নাম্বার কক্ষপথে তার শক্তি বেশি, 1 নাম্বার কক্ষপথে শক্তি কম। তাহলে এইখান থেকে এখানে আসলে তার শক্তি আস্তে আস্তে হারায় সে কম শক্তিপূর্ণ এখানে হবে, তাই তো? এই যে শক্তিটা হারাইতেছে, এই শক্তিটা হারাবে, যেহেতু শক্তি একটা আলোক শক্তি হিসেবে হারাবে, তার মানে তার একটা সূক্ষ্ম একটা রেখা তৈরি হবে এরকম বর্ণের, ঠিক আছে? তার মানে সূক্ষ্ম একটা রেখা তৈরি হবে। সে এই নাম্বার কক্ষপথ থেকে যখন এই নাম্বার কক্ষপথে আসবে, তার মানে সে শক্তি হারাবে, যেহেতু শক্তি হারাবে আলোক শক্তি হিসেবে, তো আলোক শক্তির জন্য একটা সে সূক্ষ্ম একটা রেখা, বর্ণালী রেখা। এই বর্ণালী মানে কি জানো? বিভিন্ন বর্ণের মিশ্রণ, একসাথে কয়েকটা বর্ণের মিশ্রণ, এটার বলে বর্ণালী। তার মানে সে যেহেতু আলোক শক্তি হারাবে, তার মানে তার একটা কি বিভিন্ন বর্ণের একটা মিশ্রণ তৈরি পাইতেছে, তো এই সূক্ষ্ম একটা রেখা তৈরি হবে। তো এই রেখাটারই তোমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে। তো তোমার যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, তখন তুমি কি এই যে ল্যামডাটা 2 শক্তি, এখানে একটা শক্তির মান দিয়ে দেবে, এখানে একটা শক্তির মান দিয়ে দেবে, তুমি 2টা শক্তির পার্থক্য করবা এইচ সি বাই ল্যামডা, হ্যাঁ? তারপর ল্যামডার মানটা তুমি বের করবা, এইচের মান তুমি জানো, সি এর মান জানো, ল্যামডার মানটা বের করবা, তখন তুমি বলবা যে কি এই উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে আসার সময় যে বর্ণালীর রেখা তৈরি হয়, ঠিক আছে? বা যে শক্তিটা বিকিরণ করে, যে বর্ণালীর রেখা তৈরি হয়, ওই লেখার তরঙ্গ দৈর্ঘ্য এই যে তুমি যেটা পাবা এটাই, ঠিক আছে? যেহেতু এটা এই যে কি মিটার, তার মানে তুমি এটা মিটার দিয়ে পাবা। তো এরকম করে তোমার রেখা বার করা লাগে, ঠিক আছে? তাহলে এই 3 নাম্বার এটাও গেল। এবার আসো যে বোর পরমাণু মডেল আছে, এর কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে, কারণ এও একবারে খুব পারফেক্ট ব্যাখ্যা সব কিছুর দিতে পারে নাই, সবারই কোনো না কোনো ত্রুটি এগুলো থাকবেই। তো এরও এরকম ত্রুটি আছে, দেখো এর ত্রুটি বলছে, প্রথম ত্রুটিটা যদি আমরা দেখি, যে বোর পরমাণু মডেল সীমাবদ্ধতা কি? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ও আয়নের ক্ষেত্রে বোর পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে নাই। কেবলমাত্র যাদের একটা ইলেকট্রন, তাদের ক্ষেত্রে বোর মানে তার বর্ণালীর যে এটা কিন্তু ব্যাখ্যা করতে পারছে, ঠিক আছে? সে যে তার পরিকল্পনাটা করছে, এটা এক ইলেকট্রন বিশিষ্ট একটা ইলেকট্রন আছে, এইটা সে ধরেই করছে। তার মানে এক ইলেকট্রন কার আছে? একটা হাইড্রোজেনের ক্ষেত্রে আছে, অথবা একটা পরমাণুর ক্ষেত্রে। আমি তোমাদের বলছিলাম না প্লাস মাইনাস হলে ইলেকট্রন কম বেশি হয়, যেমন হিলিয়ামের 2টা ইলেকট্রন আছে না? হিলিয়াম যদি প্লাস হয়, তার মানে সে একটা ইলেকট্রন দিয়ে দিছে, তার মানে তার ইলেকট্রন কিন্তু একটা ইলেকট্রন, তাই না? তেমনি লিথিয়াম 2+, লিথিয়ামের কিন্তু 3টা ইলেকট্রন থাকে, 2+ মানে কি 2টা ইলেকট্রন দিছে, তার মানে একটা ইলেকট্রন আছে। তো এরকম যে আয়নগুলোতে একটা ইলেকট্রন থাকে, তাদের ক্ষেত্রে বোর পরমাণু ব্যাখ্যা করতে পারে। বোর পরমাণু মডেল কি? ওই যে বর্ণালীটা আছে, এটা ব্যাখ্যা করতে পারে, মানে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তর আসার সময় যে রেখাটা তৈরি হয়, সেটা ব্যাখ্যা করতে পারে। বর্ণালীর সূক্ষ্ম রেখা সম্পর্কে ব্যাখ্যা করতে পারে নাই। এখন দেখো এই যে বর্ণালীর সূক্ষ্ম রেখাগুলো আছে, এই বর্ণালীর সূক্ষ্ম রেখাগুলো কিন্তু আরও সূক্ষ্ম রেখায় পরিণত হয়, ঠিক আছে? যদি বর্ণালীর সূক্ষ্মরেখা তুমি যদি একবার জুম করে ভালো করে দেখবে যে এরা আরও অধিক সূক্ষ্মরেখায় পরিণত হয়। যদি বর্ণালীর রেখাগুলোর উপরে তুমি যদি কী করো, চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দাও, তারা দেখবে যে ওই রেখাগুলো আরও সূক্ষ্ম রেখায় তৈরি হয়। কিন্তু বোর বলছে যে বর্ণালীর সৃষ্টি হবে, বাট একটা সিঙ্গেল রেখা এরকম তৈরি হবে, এরকম একটা রেখা তৈরি হবে, ঠিক আছে? রেখা কই তৈরি হইলো তোমাদের দেখাইলাম, যে এই যে যেই কক্ষপথ থেকে যেই কক্ষপথে যাবে, ওই কক্ষপথের মাঝে একটা রেখা তৈরি হবে এরকম সূক্ষ্ম, এটাকে বর্ণালী বলে, ঠিক আছে? বর্ণালী। তাহলে বোর পরমাণু মডেল বলছে যে একটা বর্ণালী রেখা তৈরি হবে, ঠিক আছে? নর্মাল একটা সিঙ্গেল রেখা, কিন্তু এগুলা অতি যে মাইক্রোস্কোপ আছে, ওইটা দিয়ে তুমি যদি দেখো, তাহলে দেখবে যে এই রেখাটার ভিতরে আরও কিছু সূক্ষ্ম রেখা আছে, ঠিক আছে? এই রেখাটা আরও 3-4টা রেখায় বিভক্ত, ঠিক আছে? এটা সে ব্যাখ্যা করতে পারে নাই, হ্যাঁ? তারপর পরমাণুর ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে ধারণা দিতে পারে না। দেখো সে নর্মালি দ্বিমাত্রিক, সে যে বলছে কক্ষপথগুলো দ্বিমাত্রিক কী? দ্বিমাত্রিক আমি বুঝাইতেছি তোমাদের, যেমন এই যে এটা যদি একটা নিউক্লিয়াস থাকে, এর চারপাশে এগুলো কিন্তু সব দ্বিমাত্রিক, ঠিক আছে? দ্বিমাত্রিক মানে বৃত্তকার, মানে তোমরা চুরি দেখছো না, মেয়েরা হাতে চুরি পরে, চুরি তোমরা যদি হাতে নাও কী দেখবা? জাস্ট একটাই রাউন্ড, ঠিক আছে? ওই চুরি ওইটারে বলে বৃত্তকার। কিন্তু গোলাকার কিন্তু আলাদা। গোলাকার তোমরা যে ফুটবল খেলো বা ক্রিকেট বল খেলো, বল কিন্তু দেখছো যে গোল, বল হলো গোল, ওটারে বলে গোলাকার। আর বৃত্তকার হলো হাতের চুরি, যেটা জাস্ট এইরকম, ঠিক আছে? গোলাকার না, এরকম, ওটারে বলে দ্বিমাত্রিক, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। কিন্তু একটা বলের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই আছে। তাইলে একটা পরমাণুর যদি অরিজিনাল তোমরা স্ট্রাকচার দেখো, ওইটা কিন্তু গোলাকার, মানে ত্রিমাত্রিক, ঠিক আছে? ওই যে গোল বলের মতো। মানে দেখো এইটা একটা কি, এটা একটা নিউক্লিয়াস, ইলেকট্রনগুলো ঘুরবে এইরকম একটা পথে কিছু ইলেকট্রন ঘুরবে, আবার এইরকম কিছু পথে ইলেকট্রন ঘুরবে, ঠিক আছে? আবার এইরকম কিছু পথে ইলেকট্রন ঘুরবে।
মানে চতুর্দিকে এরকম, মানে এই পাশ দিয়ে একটা চুরি দিছ, এই পাশে একটা চুরি দিছ, এই পাশে একটা চুরি দিছ, এইরকম এগুলো ত্রিমাত্রিক। এই অবস্থায় যাইতেছে কিছু, এই অবস্থায় কিছু যাইতেছে, এই অবস্থায় কিছু যাইতেছে, এগুলো কিন্তু ত্রিমাত্রিক একটা, তাই না? 3 দিক থেকে এরকম ঘুরতেছে সব দিক থেকে। কিন্তু নর্মালি তুমি যখন এইটা এরকম করে এই যে এখানে একটা গোল এখানে দেখো, তখন তুমি মনে করো কি জাস্ট এখানে একটা শুধু এক দিকেই ঘুরতেছে এরকম, মানে একটা চুরির মতো, একটা চুরির চারদিকেই এরকম করে ঘুরতেছে। কিন্তু চুরি কিন্তু এই বরাবর একটা আছে, আবার এই বরাবর একটা আছে, আবার এই বরাবর একটা আছে, ঠিক আছে? তো চতুর্দিক বরাবরই এরকম কিন্তু আছে। তো এটা হলো গোলাকার বা ত্রিমাত্রিক, কিন্তু সে বলছে যে সব কিছু দ্বিমাত্রিক, কিন্তু এটা অরিজিনাল না। পরমাণুর ক্ষেত্রে সব ত্রিমাত্রিক হয়। তারপর দেখো এই যে পারে নাই, তারপর বিজ্ঞানী জিমেন প্রভাব ও স্টার প্রভাব, মানে এইটাই, এই যে বর্ণালীর যে সূক্ষ্ম রেখাগুলো আছে, এই সূক্ষ্ম রেখায় তুমি যদি সাপোজ একটা বর্ণালী এরকম সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই বর্ণালী রেখা যে সৃষ্টি হলে এরে তুমি যদি একটা চৌম্বক ক্ষেত্রে রাখো, যেমন দুই পাশে দুইটা চৌম্বক রাখছো, এই পাশে একটা চৌম্বক, তোমরা জানো চৌম্বক আকর্ষণ করে বা বিকর্ষণ করে। তো এই যে যখন আকর্ষণ করবে, তো দুইটা চৌম্বক রাখছো, এদের মাঝখানে কিন্তু একটা সূক্ষ্ম চৌম্বক রেখা থাকে, ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো দেখতে পারো না, ঠিক আছে? তোমরা এগুলো দেখতে পারো না, অনেক পরীক্ষা আছে দেখা যায় নর্মাল একটা রেখা থাকে, নাহলে আকর্ষণ বিকর্ষণ করে এদের মাঝখানে একদম ফাঁকা, কিন্তু আকর্ষণ বিকর্ষণ কেমনে করে? কারণ ওদের মধ্যে চৌম্বক রেখা থাকে। তো এরকম দুই পাশে দুইটা চৌম্বক রেখে তুমি যদি একটা চৌম্বক রেখা তৈরি করো, দেন ওইটার মাঝখানে তুমি যদি এই বর্ণালী রেখাটা, মানে যে ইলেকট্রন যে যাইতেছে বর্ণালী রেখাটা রাখো, দেখবা যে ওই রেখাটা আরও অনেকগুলো রেখায় ভাগ হয়ে গেছে। একটা রেখা কী করবে, এরকম অনেকগুলো রেখায় ভাগ হয়ে যাবে, 4-5টা রেখায় ভাগ হয়ে যাবে। তো এইটার ব্যাখ্যা বিজ্ঞানী দিতে পারে না, ঠিক আছে? বিজ্ঞানী বোর পরমাণু বোর দিতে পারে না। তো জিমেন প্রভাব দেখো আর স্টার প্রভাব, এই দুইটা প্রভাব কি, এই যে এখানে আমি লিখছি দেখো, জিমেন প্রভাবকে যদি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর রেখা আরও সূক্ষ্ম রেখায় ভাগ হয়, মানে তুমি যদি দুই পাশে দুইটা চৌম্বক রাখো, তারপর একটা বর্ণালী ওখানে রাখো, দেখবে যে বর্ণালীটা আরও ভাগ হয়ে গেছে। তার মানে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ওটা হলো জিমেন। আর স্টার্ক প্রভাব কি, যদি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রে তুমি যদি রাখো, ঠিক আছে, যেখানে কারেন্ট যাবে, ইলেকট্রিক ফিল্ড রাখো, যেখানে কারেন্ট আছে ওই জায়গাতে তুমি যদি রাখো, তাহলে দেখবে যে অনেকগুলো সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে গেছে, ওইটা হলো স্টার্ক প্রভাব, ঠিক আছে? তার মানে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কি ভাগ হয়ে যেতেছে রেখাগুলো, ওগুলো হলো জিমেন প্রভাব। আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী আরও সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যেতেছে, ওটা হলো কি স্টার্ক প্রভাব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা যে বর্ণালী আছে, বর্ণালী সম্পর্কে একদম ডিটেলস জানবো, ঠিক আছে? কোন বর্ণালী অনেক কয়েকটা সিরিজ আছে, হাইড্রোজেন বর্ণালী সিরিজ, তো এগুলো বিষয়ে একদম বিস্তারিত জানবো।